বছর হচ্ছে প্রতি গরুতে মনে হচ্ছে ৩০-৪০ হাজার টাকা করে বেশি। মাঝারি ধরনের এই গরুগুলোর চাহিদা বেশি, দামও বেশি। লস আছে, তারপরেও বেচতে আছে, গরু তো ফেরত নিয়ে যাব না। জেলায় জেলায় কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়। ক্রেতার চাহিদা ছোট ও মাঝারি গরু। রাতের ঢাকায় বেড়েছে বিক্রি। বড় পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারী। ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীরগতি, লঞ্চেও গাদাগাদি। সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগী। পবিত্র হজ পালনে বাদ ফজর যাবেন আরাফাতের ময়দানে। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। ছুটির দিনে জেলায় জেলায় ক্রেতা বিক্রেতার দরদামে চলে পশু বেচাকেনা। এবারও বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদা বেশি। পাইকারদের অভিযোগ, পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে গরুর দামে। সকাল থেকে ঘুরতেছি, গরু এখনো মিলাতে পারতেছি না। ওয়েদারের জন্য যদি ভালো থাকে দুইটা পয়সা পাবো। বন্দর শহরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মাঠঘাট গ্রামগঞ্জ পেরিয়ে শত শত ট্রাক ট্রলারে করে কোরবানির গরু ঢুকছে হাটে হাটে। সকাল হতে না হতে বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী পাইকাররা পশু নিয়ে ছুটছেন হাটে। পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম নওগাঁর চৌবাড়িয়া হাট, রাজশাহীর তাহিরপুর হাট, বরিশাল, রংপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার পশুর হাট। একটাও বেচতে পারিনি, দাম মেলে না। আমরা কিনে আনছি বেশি দামে, তাই জন্য লস হচ্ছে, বাজার খুব খারাপ। সবকিছুর দাম বেশি, তো সেই হিসাবে গরুর দাম হচ্ছে না ভাই। হাট জুড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বড় গরুর চেয়ে মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। প্রচুর পরিমাণ গরু আসছে, কিন্তু ক্রেতা কম, যে কারণে একটু কেনা বেচা একটু সমস্যা। তুলনামূলক এবার বাজার স্বাভাবিক আছে, খুব বেশিও না আবার কমও না। আমাদের যে বাজেট তার থেকে 10-15 হাজারটা বেশি যাচ্ছে। প্রচন্ড গরমের মধ্যেই চলছে দর কষাকষি। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বিভিন্ন হাট ঘুরেও সাধ্য ও পছন্দ মতো কিনতে পারছেন না গরু। অন্যদিকে বিক্রেতারা বলছেন হাটে ক্রেতা কম আর পথে পথে চাঁদাবাজি ও দালালদের উৎপাতের প্রভাব পড়ছে বেচাকেনায়। দালাল মনে করেন কইয়ে গেছে 50, ঠিক আছে, আর বাড়ি দিয়ে একটা লই আইব, আরে কইব 60। দালালি টেলালি চায় গৃহস্থের দ্বারে, জামা 1000 দেবেন, 500 টাকা দেবেন চা খাইতে। এবার জেলায় জেলায় চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। আর জাল টাকার লেনদেন বন্ধ সহ যে কোনো অনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ক্রেতার আনাগোনায় জমজমাট রাজধানীর পশুর হাটও। সন্ধ্যার পর থেকে শুরু হয় জমজমাট কেনাবেচা। যদিও দাম অনেক বেশি হাঁকার অভিযোগ ক্রেতাদের। ছোট ও মাঝারি আকারের গরুর বিক্রি তুলনামূলক বেশি বলে জানালেন খামারি ও ব্যাপারীরা। তবে দুশ্চিন্তায় 8 থেকে 10 লাখ টাকা বা এর চেয়ে বেশি দামের পশু বিক্রেতারা। শুক্রবার দুপুর পরও এভাবে ট্রাকে ট্রাকে গরু আসে রাজধানীর বিভিন্ন পশুর হাটে। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই কোরবানির এসব পশু কিনতে হাটে ভিড় করেন ক্রেতারা। গত বছর থেকে এবছর বাজার ভালো। দেখে গেলাম ফ্যামিলি সহকারে নিয়ে এসে গরু কিনে নিয়ে যাব। গরু এখনো মিলাতে পারতেছি না দাম অনুযায়ী। এদিনও বড় গরুর ক্রেতার অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা পার করেন ব্যাপারী ও খামারিরা। তবে কাটেনি সে অপেক্ষার প্রহর। 5 লাখ টাকা দাম চাইছি, কেউ বলে 1.5 লাখ, কেউ বলে 2 লাখ। 4টা আনছিলাম, এখনো বিক্রি করতে পারিনি। তেমন কোনো বেচা কিনা নাই। বড় গরু অনেক টাকার গরু, দাম মানে ওনারা একটু বেশি বলতেছে এখন। কষাইয়ের দোকানে যে টাকা দিয়ে মাংস কিনে খায় মানুষ, আমরা ওর থেকেও কমে যাচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই জমে ওঠে বেচাকেনা। তবে অনেক বেশি দরদাম করে কিনতে হচ্ছে বলে জানান কোরবানিদাতারা। মোটামুটি বেচাকেনা শুরু হয়েছে। কোরবানির জন্য কিনেছি, ওজন ম্যাটার না। দাম চাইছিল 1,35,000, 1 লক্ষ টাকা কিনলাম। 1,60,000 চাইছে, 1,28,000 টাকা আমরা কিনে নিছি। 25টা গরু আনছি,
বিক্রি 7টা হয়েছে। দরদামে না মেলায় ক্রেতারা যেমন ঘুরছেন হাট জুড়ে, তেমনি অনেক বিক্রেতাও প্রত্যাশা মতো দাম না পাওয়ায় বিক্রি না করার সিদ্ধান্তে থাকেন অটল। বড় গরু এখন পর্যন্ত দেখলাম না যে খুব বেশি বিক্রি হচ্ছে। দাম ছাড়ছে না, তো দাম তো বেশি। ওনাদের আসলে বেচার ইচ্ছা নাই, এখন পর্যন্ত কিনতে পারিনি, কাস্টমার দেখে দেখে চলে যাচ্ছে। এদিকে দিনরাত 24 ঘন্টায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাট ও ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় সজাগ রয়েছে পুলিশ। আমাদের এখানে মানি স্কটের ব্যবস্থা আছে, আমরা ওনাদেরকে আমাদের গাড়ি সহ পুলিশ সহ ওনারা যেখানে যাইতে চাচ্ছে আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছি। শনিবার সকাল থেকে হাট পুরোপুরি জমে ওঠার প্রত্যাশা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা খামারি ও ব্যাপারীদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার তৃতীয় দিনে সড়ক ও নৌপথে ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেশি থাকায় সড়ক পথে ছিল ধীরগতি, লঞ্চেও ছিল গাদাগাদি। তবে গরমে ভোগান্তি চরমে থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে সব ভুলে উচ্ছ্বসিত মানুষ। স্বজন সান্নিধ্যে ঈদ আনন্দ পেতে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। দুয়ারে যে কড়া নাড়ছে ঈদুল আজহা। শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় দুপুরের পর ঘরমুখী মানুষের ভিড় বাড়তে থাকে সদরঘাট লঞ্চ টার্মিনালে। সন্ধ্যার আগেই ছেড়ে যায় অর্ধ শতাধিক লঞ্চ। যাত্রী চাপে কিছুটা দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান দক্ষিণাঞ্চলগামীরা। বাচ্চা কাচ্চা আছে, ছেলে মা বাবা আছে, তাদের সাথে ঈদ কাটার জন্য যাইতেছি। নারীর টেনে বাড়িতে যাচ্ছি, যেহেতু ঈদের ছুটি 9 দিন পেয়েছি। এদিকে ট্রেনেও দেখা যায় উপচে পড়া ভিড়। হুড়োহুড়ি করে ঝুঁকি নিয়ে জানালা বা দরজায় ঝুলে হলেও আপনের কাছে ফেরাদের যুদ্ধ ছিল কমলাপুরে। কাঙ্ক্ষিত আসনে পৌঁছাতে পারেননি অনেকেই। উত্তরাঞ্চলের প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ট্রেনে জার্নিটা এইভাবে যাই যে অনেক সুন্দর লাগে, অনেক মজবুতভাবে আরামদায়কভাবে যাওয়া যায়। টিকিট ঠিকভাবে পেয়েছি এবং আমাদের রাইট টাইমে গাড়িটা ছাড়ছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটে গাড়ি চলাচলে ছিল ধীর গতি। চাপ দেখা যায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়ও। রোজার ঈদটা করছি আমার দেশের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি করবো। বাস এখনো পাচ্ছি না, গরমে অশান্তি। ভোগান্তি গেছে সমস্যা নাই, আনন্দটাই বড়, ভোগান্তি তো একটু হবেই। এদিকে সড়ক পথে 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। টিকিটের দাম ডাবল ভাইয়া, যেখানে আমরা 600 টাকা দিয়ে যেতাম সেখানে এখানে 1200 টাকা দিয়ে দেওয়া লাগছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঐতিহাসিক তাবুর শহর মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আল্লাহর নৈকট্য লাভের আশায় আজ মিনা থেকে আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। এবছর বিশ্বের বিভিন্ন দেশের 20 লাখের বেশি মুসল্লি হজে অংশ নিয়েছেন। মিনা থেকে হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুর প্রান্তর। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরা এই পুণ্যভূমিতে দোয়া করেছেন। আজ হাজিরা এই মিনার প্রান্তরে দোয়ায় মশগুল রয়েছেন। 180টিরও বেশি, প্রায় 20 লক্ষ মুসলিম মিনার প্রান্তরে এসে দোয়া মোনাজাতে লিপ্ত আছেন। আগামীকাল ফজর বাদ তারা আরাফার ময়দানের দিকে লাব্বাইক ধ্বনিতে মুখরিত করে রওনা দিবেন। এরপরেই আরাফার ময়দানে অবস্থান শেষে তারা মুজদালিফার দিকে রওনা দিবেন এবং মুজদালিফায় রাত্রি যাপন করবেন এবং এরপরে তারা কোরবানি করবেন, মাথা মুন্ডাবেন, তওয়াফ করবেন। এর মাধ্যমেই মঙ্গলবার হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন। এদিকে 180টিরও বেশি দেশ থেকে আগত প্রায় 20 লাখেরও বেশি মুসলিম এখানে অবস্থান করছেন এবং দোয়া মোনাজাতে লিপ্ত রয়েছেন। এই মিনা প্রান্তরে এসে আমার এত ভালো লেগেছে, লক্ষ লক্ষ হাজী সাহেবদের সঙ্গে আমি মিনার প্রান্তরে উপস্থিত। কি যে আনন্দ লাগছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমার কাছে যে কী আনন্দ লাগতেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এজন্য সকলের কাছে আমি দোয়া চাই, আমার সারা বাংলাদেশের যত লোকজন মুসলমান আছে নরনারী সবার যেন আল্লাহ একবার এই জায়গায় আসার মতো তৌফিক দান করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে এখানেই কোরবানি দিতে নিয়ে এসেছেন। মসজিদুল খায়েফ এই জায়গাতে অবস্থিত এবং মিনার প্রান্তরেই ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে নিয়ে এসেছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। এই জন্য এই প্রান্তরে মুসলমানদের দোয়া কবুল হয়। এই জন্য এই রাতের আধারে তারা দোয়া মোনাজাতে লিপ্ত রয়েছেন। 2024 সালের হজযাত্রায় প্রায় 85,000 মুসলিম হজ করতে এসেছেন। এর মধ্যে প্রায় 17 জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন।
মুফতি আবদুল্লাহ তামিম, সময় সংবাদ, মিনা, সৌদি আরব। সংসদ সদস্য আনার হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু। এ নিয়ে গ্রেফতার 5 জনের মধ্যে 4 জনই দায় স্বীকার করে জবানবন্দি দিলেন। শুক্রবার 7 দিনের রিমান্ড চলাকালীন বাবুকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি দেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে 6 জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বাবুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। অপর আসামি ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু 8 দিনের রিমান্ডে আছেন। এমপি আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের মাধ্যমে সরকার সৎ সাহস দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতিতে নিমজ্জিত থাকা দলটি এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। এছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ফিরতি যাত্রায়ও দুর্ঘটনা রোধের নির্দেশনা দেয়া হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গড়মুখী মানুষের স্রোত সব পথেই। রেলে নেই বড় কোনো অভিযোগ, সড়কে যানবাহনের চাপ থাকলেও পরিস্থিতি উন্নতি হয়েছে অন্যবারের তুলনায়। স্বস্তির ছাপ নৌপথেও। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্রিফিংয়েও উঠে আসে ঈদ যাত্রার বিষয়টি। জানান, ফিরতি যাত্রায়ও স্বস্তি নিশ্চিত ও দুর্ঘটনা রোধে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সব পক্ষকে। চাপ আছে কিন্তু যানজট এখনো নেই। এবার আরো বেশি মনোযোগী হচ্ছি। ঈদের পর ঈদের আগের মতো যেন মনিটরিংটা ভালোভাবে হয়। উপর থেকে নিচ বিএনপির প্রতিটি স্তরই দুর্নীতিতে নিমজ্জিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটিতে নেই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা। বিএনপির মতো কমিটি বাতিল নয়, বরং সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনই আওয়ামী লীগের রেওয়াজ। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। সংসদ সদস্য আনার হত্যা মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটকের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে যে জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ডে। এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। চলতি মাসেই প্রধানমন্ত্রী আবারও ভারত সফরে যাচ্ছেন বলে জানান ওবায়দুল কাদের। 21 ও 22 জুন দিল্লিতে দ্বিপাক্ষিক নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন সরকার প্রধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তিস্তার পানি বন্টন চুক্তি উপেক্ষা করে মহাপ্রকল্পের দিকে আগ্রহী হলে ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি একথা বলেন। অংশগ্রহণকারী আলোচকরা আশা করেন প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হবে। অনলাইনে যুক্ত হয়ে ভারতের 2 সাংবাদিক উল্লেখ করেন, চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি ভাগাভাগি করছে ভারত। সেক্ষেত্রে তিস্তার পানি বন্টনও ন্যায্যতার ভিত্তিতে ভাগ করা সম্ভব। বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে গলার কাঁটা হিসেবে বিধে আছে অভিন্ন নদী তিস্তা। সীমানার ওপারে বাঁধ নির্মাণ করে সুবিধা মতো পানি আটকে রাখা ও ছেড়ে দেয় কখনো খরা অথবা বন্যার সঙ্গে লড়তে হয় বাংলাদেশের 4 জেলার প্রায় 2 কোটি মানুষকে। গত 5 মাসে বাংলাদেশ ও ভারতে নতুন সরকার গঠিত হয়েছে। সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে শুক্রবার ভোরের কাগজ আয়োজন করে গোলটেবিল বৈঠকের, যেখানে ঘুরে ফিরে আসে তিস্তা ইস্যু। বর্ষায় তিস্তার পানি ভারত ছেড়ে দিলে তা ধরে রেখে পরবর্তীতে ব্যবহার করার লক্ষ্যে মহাপ্রকল্প নিতে চায় বাংলাদেশ, যেখানে বছর 2 ধরেই সহায়তা করতে আগ্রহী চীন। এরই মধ্যে গত মাসে হঠাৎ ভারত প্রস্তাব দেয় প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার, ফলে পানি বন্টনের আলোচনা নিস্তেজ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিস্তার পানি বন্টন চুক্তি উপেক্ষা করে মহাপ্রকল্পের দিকে আগ্রহী হলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অসম্মান করা হবে। আমি ওই ডিবেটে যাচ্ছি না যে তিস্তাতে পানি কেন নেই। 53টার মধ্যে মাত্র দ্বিতীয় একটি ডকুমেন্ট যেটা সচিব পর্যায়ে ফাইনালাইজ করা হয়েছিল এবং ওয়েল আর্গুড অ্যান্ড নেগোশিয়েটেড, এটা ভুলে গেলে চলবে না। সেই জায়গা থেকে অন্য কোনো পয়েন্ট থেকে শুরু করা মানেই হলো আমরা আমাদের এই দুই বন্ধুর একটি প্রাথমিকভাবে সম্মত হওয়া চুক্তিকে সম্মান জানাতে পারলাম না। ভারত কোন প্রক্রিয়ায় এ প্রকল্পে ঢুকতে চায় প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে প্রত্যাশা আলোচকদের। ভারত এই প্রকল্পে ঢুকতে চাচ্ছে বা অংশগ্রহণ করতে যাচ্ছে। এখন এটা সে কি পুরোটাও নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে নাকি পার্টনারশিপে করতে যাচ্ছে, এই নেগোসিয়েশনটা হয়তো এবার হবে। অনলাইনে যুক্ত হয়ে ভারতের দুই সাংবাদিক জানান, চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি ভাগাভাগি করছে ভারত। সেক্ষেত্রে তিস্তার পানি বন্টনও ন্যায্যতার ভিত্তিতে ভাগ করা সম্ভব। ভারত পাকিস্তানের সম্পর্ক এত নিম্ন পর্যায়ে, কিন্তু সিন্ধু নদীর ওপর দুই দেশের কিন্তু চুক্তি রয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক সেটা মনিটর করে। চিরাচরিত ট্র্যাডিশনাল পদ্ধতিতে হয়তো সমাধান যখন করা যাচ্ছে না, তখন নিশ্চয়ই নন ট্র্যাডিশনাল উপায় ভাবা উচিত। এছাড়া দুই দেশের মধ্যে অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি এবং যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো প্রয়োজন বলেও তুলে ধরেন আলোচকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনে ঝুলে আছে 6 লাখের বেশি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন। সংশোধন করতে গিয়ে নানা ভোগান্তির অভিযোগ সেবাগ্রহীতাদের। ফারজানা আক্তারের রিপোর্ট। জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, যা ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ বহন করে। শুধু তাই নয়, সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহ রাষ্ট্রের সুযোগ সুবিধা পাওয়ার অনিবার্য এক বস্তু। অতি গুরুত্বপূর্ণ এই পরিচয়পত্রে তথ্য ভুল থাকায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এনআইডি সেবাগ্রহীতারা। আর সেই ভুল সংশোধন করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিতে সময় লাগছে মাসের পর মাস। আইডেন্টি কার্ডের নাম দিয়েছিলাম UHID, এখন আমার আইডেন্টি কার্ডের নাম আছে UHID। আমাদের এলাকার যে নির্বাচন অফিস, সেখানে 2 সপ্তাহ ধরে আসা যাওয়া চলতেছে আমার। গত 5 জুন পর্যন্ত এনআইডি সংশোধনের অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 3,64,161টি। অন্যদিকে প্রক্রিয়াধীন আবেদনের সংখ্যা 2,38,903। সব মিলে নির্বাচন কমিশনের টেবিলে পড়ে আছে 6 লাখ আবেদন। জাতীয় পরিচয়পত্রে এমন তথ্য ভুলের কারণে এনআইডি সেবাগ্রহীতারা যেমন দুষছে নির্বাচন কমিশনকে, তেমনি নির্বাচন কমিশন বলছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময়ে নাগরিকদের অসচেতনতা এবং ভুল তথ্য দেওয়ার কারণে পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। কিছু কিছু ইনফরমেশন আছে, ওই ইনফরমেশনটা এন্ট্রি করার সময় অফিস থেকে করণিক ভুল। আর কিছু কিছু সংশোধন আসে, যেটা হলো ওই ব্যক্তি যখন কার্ডটা তৈরি করে তখন তথ্যটা ভুল দেন। নির্বাচন কমিশনের দাবি, এনআইডি সংশোধন ত্বরান্বিত করতে সংশোধন ক্যাটাগরি ও জনবল বৃদ্ধি করেছে তারা। নিষ্পত্তিকৃত কর্মকর্তার সংখ্যা কিন্তু এখন বেড়ে গেছে, ক্যাটাগরির সংখ্যাও কিন্তু আমরা বাড়িয়ে দিয়েছি। এ অবস্থায় সম্প্রতি অনলাইনে দাখিলকৃত আবেদন 5 কার্যদিবসের মধ্যে ক্যাটাগরি সম্পন্ন করতে ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে 30 কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। 4 বছর ধরে বিভিন্ন দফতরে ঘুরেও পেনশনের টাকা তুলতে পারেননি যশোরের মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম। অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন শিক্ষকের স্ত্রী। মানসিক অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য দ্রুত পেনশনের টাকা ছাড় দেওয়ার দাবি স্বজন ও এলাকাবাসীর। আবুল কালাম আরজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। যশোরের বাঘাপাড়ার মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা শেষে ২০২০ সালের ২১ জুন অবসরে যান। শিক্ষা দিয়ে অনেকের জীবনের পরিবর্তন ঘটালেও অবসরে গিয়ে চরম সংকটাপন্ন অবস্থায় পড়ে যান তিনি। চাকরি শেষে পেনশনের টাকার জন্য ঘুরেছেন বিভিন্ন দফতরে, কিন্তু দীর্ঘ ৪ বছরেও হাতে পাননি সে অর্থ। এদিকে রক্তশূন্যতাজনিত অসুস্থতায় স্ত্রী শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হলেও তার ব্যবস্থা করতে পারেননি। গত বৃহস্পতিবার বিনা চিকিৎসায় মারা যান শিক্ষকের স্ত্রী। 4 বছর হয়ে গেল আমার অসহায় জীবনে, আমি কষ্টের পরে দিন অতিক্রম করতে হচ্ছে। খুব দুঃখজনক, আমার স্ত্রী আমার চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসায়।
তাহলে আমি মানে টাকার জন্য চিকিৎসা করাতে পারলাম না, সে ছটপট করে মারা গেল। এছাড়া মানসিক অসুস্থতা নিয়ে ঘরবন্দি হয়ে আছেন নজরুল ইসলামের মেয়েও। অর্থকষ্টে তারও চিকিৎসা করাতে পারছেন না। স্বজন ও স্থানীয়দের দাবি দ্রুত ছাড় করা হোক পেনশনের টাকা। এখন চাই যাতে আমার শ্বশুর টাকাটা পায়, তাহলে সে তার মেয়েরে দেখতে পারলো। সে বিয়ে পাশে একটা মেয়ে, সে অবস্থায় ঘরে পড়ে থাকে সব সময় অসুস্থ। যে মেয়েটা অসুস্থ তার চিকিৎসাটা করাইতে পারে এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বেসরকারি শিক্ষকদের একটা খুবই সমস্যা, যেটা দ্রুত সমাধান হয়, এইটা আকুল আবেদন আপনাদের মাধ্যমে সরকারের কাছে। নজরুল ইসলাম 1982 সাল থেকে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। 1984 সালে খানপুর দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। সেখান থেকেই অবসরে যান তিনি। সময় সংবাদ, যশোর। কোরবানি ঈদের আগে অস্থির মশলার বাজার। বাড়তি আদা, রসুন, পেঁয়াজের দর বেড়েছে। কাঁচামরিচ, শসা, টমেটোর দামও। ক্রেতাদের অভিযোগ, কোনো উৎসব এলে দাম বাড়িয়ে ভোক্তার পকেট খালি করে অসাধু ব্যবসায়ীরা। আর ব্যবসায়ীদের খোঁড়া যুক্তি, বেশি দামে কিনেই বিক্রি করছেন তারা। দুদিন পরই মুসলমানদের বড় উৎসব ঈদুল আজহা। ঈদ সামনে রেখে বেপরোয়া মশলার বাজার। বছর ব্যবধানে রাজধানীর বাজারে এসে এলাচ কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। গত বছর যা বিক্রি হয়েছে 2400 টাকায়, এখন তা ঠেকেছে 4500 টাকায়। বেড়েছে গোলমরিচের দামও। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে লবঙ্গ, দারুচিনি, তেজপাতা। সপ্তাহ ব্যবধানে এসব মশলাই বেড়েছে 50 থেকে 100 টাকা। যে লবঙ্গ ছিল 1200 এখন 1500, যে দারচিনি ছিল 450 এখন 500। এখন এত দামে এখানে 3000 টাকা। কম্পিটিটিভলি প্রাইস অনেক বেশি। এক সপ্তাহ আগেও রাজধানীর বাজারে 220 থেকে 240 টাকায় বিক্রি হওয়া আমদানি করা আদা কেনাবেচা হচ্ছে 300 টাকায়। ঘাটতি না থাকলেও 10 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকায়, আর 240 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি রসুন। ব্যবসায়ীদের তাৎক্ষণিক কিছু লাভের জন্য তারা ইচ্ছা মতো দাম বাড়ায় দেয়। ডলারের দাম বেশি, তেলের দাম বেশি। সবজির বাজারেও স্বস্তি নেই। বেড়েছে শসা, টমেটো সহ সালাদের দরকারি পণ্যের দাম। সেই সঙ্গে সপ্তাহ ব্যবধানে কেজিতে 60 থেকে 70 টাকা বেড়ে কাঁচামরিচের দাম ঠেকেছে ডবল সেঞ্চুরিতে। 50-60 টাকা পার কেজি কাঁচামরিচ বাড়ছে। শসা, টমেটো আগের সপ্তাহ থেকে তুলনামূলক বাড়ছে। 160 টাকার নিচে নামছে না ডিমের ডজন। ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও দেশি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করা যাবে সুইজারল্যান্ডে। সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে উভয় দেশের 5টি এয়ারলাইন্স। 2009 সালে অনুস্বাক্ষরিত চুক্তিটি চূড়ান্ত রূপ পেয়েছে। বাংলাদেশ থেকে এবার সরাসরি সুইজারল্যান্ডের আকাশে ডানা মেলবে দেশীয় এয়ারলাইন্সগুলো। চলতি মাসের শুরুতে এ বিষয়ে সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশ সরকার ও সুইস ফেডারেল কাউন্সিল এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষরের ফলে ইতালির পর ইউরোপের আরও একটি নতুন দেশের সাথে বাংলাদেশের সরাসরি বিমান চলাচলের দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান এবং সুইস ফেডারেল অফিস অফ সিভিল এভিয়েশন ফোকা এর ডিরেক্টর জেনারেল ক্রিশ্চিয়ান হেগনার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া 7 জুন বেলজিয়ামে ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়। বেবিচক জানায়, সুইজারল্যান্ডের পক্ষ থেকে সুইস এয়ার ইন্টারন্যাশনাল ও অ্যাডেল উইস এয়ার এজি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ার ও নভোএয়ারকে 2 দেশের মধ্যে পরিষেবা দেওয়ার জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। চুক্তি অনুযায়ী 2 দেশের মনোনীত বিমান সংস্থাগুলো সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করতে পারবে। এছাড়া চুক্তিতে মনোনীত 2 দেশের বিমান সংস্থাগুলো যাতে নিজেদের ও তৃতীয় কোনো দেশের বিমান সংস্থার সাথে কোড শেয়ারের মাধ্যমে 2 দেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারে সে সুযোগও রাখা হয়েছে। এর আগে 2009 সালের 16 সেপ্টেম্বর 2 পক্ষের মধ্যে প্রথম চুক্তিটি অনুস্বাক্ষরিত হয়েছিল। দুপক্ষের প্রক্রিয়া সম্পূর্ণ শেষে 6 জুন চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনায় নিরাপত্তা মূল্যায়নের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA কে অনুরোধই করেনি বাংলাদেশ সিভিল এভিয়েশন। যদিও বাংলাদেশের সর্বোচ্চ আন্তর্জাতিক নিরাপত্তা মান নিশ্চিতে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সফর শেষে FAA কর্তৃপক্ষ জানায়, ক্যাটাগরি 1 রেটিং অর্জন না করলে সম্ভব নয় ফ্লাইট পরিচালনা।
দীর্ঘ 17 বছর পর 2023 সালে আবারও নিউ ইয়র্কে সরাসরি ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয় বাংলাদেশ বিমান। নানা কথা আর আশা দেখালেও বাস্তবতায় তা এগোয়নি। বাংলাদেশ বিমান আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চোখের কাঁদা ছোঁড়াছড়িতেই বছর পেরিয়ে 2024। এর মধ্যে নতুন করে আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এর বাংলাদেশ সফর। চলতি মাসের 9 থেকে 12 জুন বাংলাদেশের সফরে আসেন FAA এর দক্ষিণ এশিয়ার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ অ্যাটাশ ড্যানিয়েল জ্যাকব। এ সময় তিনি সাক্ষাৎ করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। 4 দিনের সফর শেষে ড্যানিয়েল জ্যাকব বেবিচকের কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফ করে যান মার্কিন দূতাবাসকে। পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দূতাবাস। সেখানে বলা হয়, বাংলাদেশকে ক্যাটাগরি 1 নিরাপত্তা রেটিং অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রের FAA এর ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট IASA বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। কিন্তু বাংলাদেশ এখনও এ বিষয়ে FAA কে অনুরোধই করেনি। বেবিচকের ক্যাটাগরি 1 রেটিং অর্জনই শেষ নয়। পরের ধাপে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA পরিদর্শন শেষে করবে মূল্যায়ন, যা নিশ্চিত করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত পূরণ করেছে। এর আগে 2006 সালে লোকসানি রুট হিসেবে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট বন্ধ করে দেয় বাংলাদেশ বিমান। এরপর থেকে নিরাপত্তা ক্যাটাগরিতেও পিছিয়ে পড়তে থাকে বেবিচক। তবে মান উন্নয়নে গত কয়েক বছর ধরে FAA এবং TSA কর্তৃপক্ষ বেবিচক ও বিমানকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা অর্জনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে বিভিন্ন বিমানবন্দর স্ক্রিনিং সরঞ্জাম সরবরাহ করছে এবং বাংলাদেশি বিমান কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যে ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দেওয়া হয় বিভিন্ন দোকানের মাধ্যমে। তবে এখনও পশুর মূল্য নির্ধারণ না হওয়ায় দ্বিধায় আছেন অনেকে। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। যুক্তরাজ্যে ঈদ উদযাপনে প্রস্তুতিতে কমতি নেই বাঙালি কমিউনিটির। দেশটিতে সরাসরি পশু কোরবানির সুযোগ না থাকলেও প্রবাসী বাঙালিদের দোকানের মাধ্যমে দেওয়া হয় কোরবানি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখনও পশুর মূল্য নির্ধারণ করা না হলেও দোকানিরা নিচ্ছেন বুকিং। কোরবানি তো আমরা কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ লইলাম, গত বছরও বলা ওটা নাই। দিস ইয়ার এখন পর্যন্ত আইসে, লাস্ট ইয়ার তুলনায় একটু কম হয়েছে এখন পর্যন্ত অর্ডার। এই বছর বুকিং নাই, বুকিং খুব কম, এখানে বেরির দাম বেশি, গরুরও দাম বেশি, যার কারণে মানুষ একটু চিন্তা ভাবনা। ক্রেতারা বলছেন ঈদ ঘনিয়ে এলেও মূল্য নির্ধারণ না হওয়ায় কিছুটা দ্বিধায় তারা। রেটের উপরে ডিপেন্ড করে আসলে কিতা করবো, খুব একটা বেশি রেট হলে আসলে আমার লাগে টাফ হয়ে যাবে এটা। সো দেখা যাক কিতা হয় আসলে। বুকিং দিয়ে রাখছি, বাট রেট আইছে না এখনো। ইনশাআল্লাহ আমরা কুরবানি দিব। আশেপাশের নির্দিষ্ট কোনো জায়গায় কোরবানি না হওয়ায় মাংস হাতে পেতে অনেককেই ঈদের পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। অন্যান্য বারের মতো এবারও যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ এবং খোলা আকাশের নিচে হবে ঈদের জামাত। যদিও ঈদের দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় বেশ খুশি প্রবাসী বাংলাদেশিরা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দক্ষিণ আফ্রিকায়ও জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। পশু সরবরাহে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ফার্মগুলো হয়ে উঠছে আস্থার ঠিকানা। তুলনামূলক কম দাম হওয়ায় অনেকে কিনছেন পছন্দ মতো। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কুরবানির পশু কেনাবেচা। বিশেষ করে খামার থেকেই পশু কিনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশটির প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার। কৃষি নির্ভর দেশটিতে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা। এতে লালন পালন করা হয় নানা জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ। আমাদের এখানে লোকাল কাস্টমার বেশি আছে, তারপরে ঈদের মিদে সচরাচর বাঙালিরা সাপোর্ট করে আমাদের। ইতিমধ্যে প্রায় 90% পশু আমাদের বিক্রি হয়ে গেছে। এবার তুলনামূলক দাম কম হওয়ায় কুরবানির মতো বড় ইবাদতে শরীক হতে পেরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। কুরবানির ঈদের উপলক্ষে আমরা কুরবানি করি। নরমালি আমরা সবসময় গরুই এখান থেকে কিনি, খাসিও পাওয়া যায়। কুরবানির সময় এরা অনেক গরু আনিয়া বিক্রি করে এবং দাম রিজনেবল। কুরবানি সহ নানা প্রয়োজনে এসব খামার থেকে পশু কিনতে ছুটে আসেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মুসলমানরা। দেশটির 9টি প্রভিন্সের এ সকল ফার্মগুলো থেকেই কুরবানির পশু ক্রয় করে থাকেন দেশটিতে বসবাসরত স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কুরবানির পশু ফার্ম থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। মালয়েশিয়ায় নেই উল্লেখযোগ্য কোরবানির পশুর হাট। বিভিন্ন খামার থেকে পশু কিনে দেয়া হয় কোরবানি। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী সোমবার। বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির পশু বেচাকেনার ব্যস্ততা চললেও ভিন্ন চিত্র মালয়েশিয়ায়। দেশটির কোনো অলিগলিতে বসেনি পশুর হাট। তাই বলে মালয়েশিয়ান মুসলিমরা যে পশু কোরবানি দেন না এমন নয়, তারা সরাসরি পশু কেনেন খামারিদের কাছ থেকে। এ অবস্থায় ঈদের চাহিদা মেটাতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি মালিকানাধীন খামারগুলোতেও মিলছে বিভিন্ন জাতের গবাদি পশু। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও এসব খামার থেকে পশু কিনে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। ব্রাহ্মণ আছে, অস্ট্রেলিয়া আছে, তো এই মিললে আমার 300 গরু আছে। তো আমরা বর্তমানে যে ঈদের উপলক্ষে যে গরুগুলো উঠাইছি এখানে, এই গরুগুলা মনে করেন এই দেশের লোকেরা আইসা চয়েস করে গরু কিনে। বাংলাদেশের মতো সিস্টেম থাকতো যে মালয়েশিয়া যে আমরা হাট বাজার গরু নিয়ে বিক্রি করুম, তো আমার গরু সব থাকলো না, সব গেল গানে। যে গরুগুলো বিক্রি হচ্ছে ঈদে আলহামদুলিল্লাহ যথেষ্ট প্রফিট হয়েছে আমাদের। মালয়েশিয়ায় ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি মসজিদ ভিত্তিক পশু কোরবানিও প্রচলিত। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। বৃষ্টির মাথায় পরিত্যক্ত হলো যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ। 5 পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গে এ গ্রুপ থেকে সুপার 8-এ জায়গা করে নিল ইউএসএ। শেষ ম্যাচ খেলার আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো গেল আসরের রানার্স আপ পাকিস্তানের। একেই বলে ভাগ্যের খেলা। আইসিসি চেষ্টা করে গেছে ঠিকই, কিন্তু ভাগ্য বিধাতা লিখে রেখেছেন অন্য কিছু। ম্যাচটা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের হলেও সবচেয়ে বেশি চিন্তা ছিল পাকিস্তানের, কারণ এই ম্যাচের ফলাফলের উপর যে নির্ভর করছিল আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিশ্বকাপে টিকে থাকার বিষয়টি। অন্যদিকে চমক দেয়া যুক্তরাষ্ট্রের সামনে সহজ সমীকরণ, একটা মাত্র পয়েন্ট চাই, তাহলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার 8-এ পা রাখবে স্বাগতিকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে কিন্তু সেখানকার আবহাওয়া শেষ পর্যন্ত মুখ তুলে তাকালেও মাঠ খেলার উপযুক্ত হতেই শেষ হয় সবকিছু। স্থানীয় সময় সকাল 10:30টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে গড়াতে পারেনি। এরপর অপেক্ষা দীর্ঘায়িত হয়। বৃষ্টি থেমে গেলেও মাঠ খেলার উপযুক্ত করতে সময় লাগছিল। কয়েক দফা মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিসিয়ালরা। শেষবার মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত জানানোর আগে আবারও বজ্রসহ বৃষ্টি শুরু হয়, ফলে বাধ্য হয়েই পরিত্যক্ত ঘোষণা করতে হয় ম্যাচ। এর সঙ্গে নিশ্চিত হয় যুক্তরাষ্ট্রের সুপার 8 আর বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গত বছর হচ্ছে প্রতি গরুতে মনে হচ্ছে 30-40 হাজার টাকা করে বেশি। মাঝারি ধরনের এই গরুগুলোর চাহিদা বেশি, দামও বেশি। লস আছে, তারপরেও বেচতে আছে, গরু তো ফেরত নিয়ে যাব না। ছুটির দিনে জেলায় জেলায় কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়। ক্রেতার চাহিদা ছোট মাঝারি গরু। রাতের ঢাকায় বেড়েছে বিক্রি। বড় পশু নিয়ে দুশ্চিন্তায় ব্যাপারী। ঈদযাত্রায় ট্রেনে হুড়োহুড়ি, যানবাহনে ধীরগতি, লঞ্চেও গাদাগাদি। সব ছাপিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে মানুষ। বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। লাব্বাইক ধ্বনিতে মুখর তাবুর শহর মিনা। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখ লাখ মুসল্লির ইবাদত বন্দেগী। পবিত্র হজ পালনে বাদ ফজর যাবেন আরাফাতের ময়দানে। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।